হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বাংলায় মুসলিম শাসন। আমি এখানে কিছুটা ছক আকারে লিখে দিয়েছি যাতে তোমাদের সবার বুঝতে অনেক সুবিধা হয় আর মনে থাকে। এখান থেকে কিন্তু বিসিএস পরীক্ষায় প্রত্যেকবারেই 3-4 মার্কস কমন আসে। তাহলে আমরা ভালো করে বুঝে নিই, কারণ এই জায়গাগুলো থেকে আমাদের বারবারই ভুল হয়। তো এই বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা সঠিকভাবে প্রশ্নোত্তর করতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে যে এটা সবাই জানি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ইনি বাংলা আক্রমণ করে 1204 সালে। তখন বাংলায় কার রাজত্ব ছিল? বাংলায় তখন রাজত্ব ছিল লক্ষণ সেনের। তাহলে উনি যখন 1204 সালে বাংলা আক্রমণ করেছিল তখন লক্ষণ সেন পলায়ন করেছিল। এখন এই পর্যন্ত আমরা সবাই জানি। এখন দেখা যাক এই কাহিনীটার পিছনে আসলে কি ছিল। মূলত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ইনি একজন তুর্কি ছিলেন। ইনি মূলত একজন তুর্কি ছিলেন, আর ইনি অনেকটা, ওনার দৈহিক আকৃতি ছিল অনেকটা লম্বা আকৃতির, খর্বা আকৃতি দেখতে, আর একটু অস্বাভাবিক দেখার জন্য তাকে সাধারণত কোনো রাজা বা যেই সেনাপ্রধান তাকে তার বাহিনীতে চাকরি দিতে চাচ্ছিল না। তো উনি একজন ভাগ্যান্বেষী সৈনিক ছিলেন। উনি অনেক পারদর্শী ছিলেন সব কিছুতে, যেমন হচ্ছে অস্ত্র চালনা, ঘোড়া চালানোতে পারদর্শী ছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে উনি কোনো চাকরি পাচ্ছিলেন না। এরপরে ইনি কুতুবউদ্দিন আইবেকের সাথে উনি তার পরিচয় হয়, কিন্তু তিনিও তাকে চাকরি দিতে পারেন না। তারপরে হচ্ছে উনি বাংলা আক্রমণ করেন 1204 সালে। এই ঘটনাটা বলা যায় যে উনি যখন বাংলা আক্রমণের জন্য আসছিলেন তখন এত দ্রুত তিনি ঘোড়া চালিয়ে নিচ্ছিলেন যে মাত্র 17 থেকে 18 জন সৈনিক তার সাথে আসতে পেরেছিল, শুধুমাত্র 17 বা 18 জন। আর তিনি যখন গৌড় দখল করতে এসেছিলেন তখন সেখানে তারা মাত্র 17 জনের একটা বাহিনী দেখে তারা আসলে ভেবেছিল তারা হয়তো বা অর্শ বিক্রেতা বা অন্য কিছু, এই জন্য তারা তাদেরকে খুব সেরকম কোনো বাধা দেয় নাই, বিনা বাধায় তারা ভিতরে প্রবেশ করেছিল। আর এই সময়টা ছিল মধ্যাহ্নের সময়। তারা যখন ভিতরে প্রবেশ করেছিল রাজপ্রাসাদের ভিতরে, তারপরে তারা তরবারি বের করে তাদেরকে আক্রমণ করে। 2 জন প্রহরী ছিল, তাদেরকে হত্যা করে। এরপরে লক্ষণ সেন তিনি হচ্ছে অনেক দিশেহারা হয়ে পড়েন। তারপরে সেখান থেকে পালিয়ে যান মুর্শিদাবাদে। এখন লক্ষণ সেনের রাজধানী, এখন আমরা জানি যে লক্ষণ সেনের সময় রাজধানী ছিল হচ্ছে গৌড়, আর তার সময় কিন্তু আরও একটা রাজধানী ছিল, নাম হচ্ছে নদিয়া। তাহলে এই দুইটা প্রশ্ন আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী ছিল নদিয়া। তো যা হোক, বখতিয়ার খিলজি তাহলে বাংলা আক্রমণ করে ফেললেন। এরপর তিনি 1206 সালে তিনি মারা যান। আচ্ছা, এরপর বাংলার সাথে সাথে তিনি এর আগেও আরও অনেক কিছু দখল করেছিলেন, যেমন উনি বিহার দখল করেছিলেন। বিহার দখল করার পরে তিনি দেখলেন যে তার সবাই ওখানে খুব মাথায় মুন্ডিত, আর সবাই খুব বইপত্র পড়াশোনা করছে। তখন থেকে ওই জায়গাটার নাম হয়েছে বিহার। তারপরে যেটা হয় সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উনি মারা যাওয়ার পর গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি ইনি সবাই নির্বাচিত করেন। তো এখানে হচ্ছে একটু সমস্যা তৈরি হয় যে বখতিয়ার খিলজির কিছু ছিল, যেমন শিষ্য ছিল, তারা খলজি নামে পরিচিত। তো সবাই খলজি উপাধিটা গ্রহণ করেছিল, তাদের মধ্যে দলীয় কন্দল লেগে যায়। তো সর্বশেষে গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি যখন ক্ষমতায় আসে তখন তিনি কিন্তু একটি শক্তিশালী, মুসলিমদের মধ্যে প্রথম যে শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি নিজের নামে মুদ্রার প্রচলন করে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আসলে ইনি আসলে খুব শক্তিশালী একজন শাসক ছিলেন। তারপর যাই হোক, অনেকটা সময় পার হয়ে যায়। এরপর 1338 সালে
আমরা জানি যে সোনারগাঁয়ে যে বাহরাম খান ছিল, তার একজন বর্মরক্ষক ছিল ফকরা। তো এই ফকরা, বাহরাম খাঁ যখন মারা যায়, তারপরে এই ফকরা ফখরুদ্দিন মোবারক শাহ উপাধি গ্রহণ করে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করে এবং তাকে বলা হয় বাংলার প্রথম স্বাধীনভাবে তা সুলতানি পরিচালনা করে। তাহলে তিনি প্রথম বাংলার স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ 1338 থেকে 1349 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার ক্ষমতায় যাওয়ার পরে তার যে বংশধররা ছিল তারা ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। এরপর 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইনি কি করে আসলেন এটা আমি একটু বুঝিয়ে বলছি। তখন হচ্ছে পুরো বাংলাটা কিন্তু ফখরুদ্দিন মোবারক শাহের আন্ডারে ছিল না, শুধুমাত্র তার আন্ডারে ছিল হচ্ছে সোনারগাঁ। বাদ বাকি লক্ষণীতি বা গৌড় এগুলো অন্য আলাদা ভাগ ছিল। লক্ষণীতি শাসনকর্তা যে ছিল, তাকে হত্যা করে তার ভাই গাজী ইলিয়াস। এই গাজী ইলিয়াসই 1342 সালে তার ভ্রাতাকে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম ধারণ করে। তারপরে সে ক্রমান্বয়ে তার সাম্রাজ্য বিস্তার করে এবং একসময় সে 1352 সালে সোনারগাঁ দখল করে। সোনারগাঁ দখল করে তিনি পুরো বাংলাকে একত্রিত করে মুলকি বাংলা বা শাহী বাংলা নাম দেন। এরপর শামসুদ্দিন ইলিয়াস শাহর সময় তার হচ্ছে মুঘল যে মুঘল সম্রাট ছিল, অনেকটা তার উপর সন্তুষ্ট ছিল না, কারণ সে অনেকটা স্বাধীনভাবে বাংলা পরিচালনা করছিল বাংলা। তো এই সময় ফিরোজ শাহ তুগলক ছিল একজন শাসনকর্তা, তিনি এই সময় আক্রমণ করেছিল। এই সময় শামসুদ্দিন ইলিয়াস শাহ একডাল্লা দুর্গে অবস্থান করে। এই জন্য তারপর ফিরোজ শাহ তুগলক তার কিছু করতে পারে না এবং তার সাথে সন্ধি করে ফিরে যায়। এরপর শামসুদ্দিন ইলিয়াস শাহ মারা যায়। তার পুত্র সিকান্দার শাহ পিতার মতোই কুনুগ্রাহী ছিলেন। তিনি তার শাসন আমলেও ফিরোজ খান তুগলক বাংলা আক্রমণ করে। তিনিও পিতার মতো একডাল্লা দূরে আশ্রয় গ্রহণ করে এবং সন্ধি করে ফিরোজ শাহ ফিরে যায়। তারপরে সিকান্দার শাহের পুত্র ছিল গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি অনেক প্রতিভাবান ছিলেন। তার সময়ে অনেক প্রসিদ্ধ লেখক বা সাহিত্যিকের সাথে তার পরিচিত ছিল। তিনি হচ্ছে হাফিজের সাথে তার পত্রালাপ হতো। গিয়াসউদ্দিন আজম শাহ, তার সময় অনেক পর্যটক এসেছিল বাংলায়, যেমন মাওয়ান এসেছিল গিয়াসউদ্দিন আজম শাহের সময়। তিনি সাহিত্যের অনেক ভালো পৃষ্ঠপোষক ছিলেন। এরপরে গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পরে তার বংশধররা ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। এই সময় গিয়াসউদ্দিন আজম শাহের সময় রাজা গণেশ, মানে তখনও রাজা তিনি হন নাই, গণেশ, ইনি হচ্ছে একটা উচ্চ পদস্থ হিন্দু কর্মচারী ছিলেন। তো তিনি হচ্ছে এই যে হিন্দু জাতীয়তাবাদ এটা খুব মানে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই জন্য তিনি ক্রমান্বয়ে ষড়যন্ত্রের মাধ্যমে গিয়াসউদ্দিন আজম শাহের যে বংশধর তাদেরকে হটিয়ে তিনি হচ্ছে সোনারগাঁয়ের ক্ষমতা দখল করেন, তো বাংলার ক্ষমতা দখল করেন। এই সময় তো একটা কথা বলে রাখি যে গিয়াসউদ্দিন আজম শাহের সময় একজন ছিল যে সাধক নুরি কুতুবউদ্দিন, তিনি কিন্তু পান্ডুয়াতে তার একটা আস্তানা গড়ে তুলেছিল। তো যখন নুরুদ্দিন কুতুব দেখলো যে রাজা গণেশ এভাবে ক্ষমতা দখল করছে, রাজা গণেশ কিন্তু অনেক সুফি সাধককে হত্যা করেছিল, তখন তিনি এটা ভালোভাবে সহ্য করতে পারেন নাই। এই জন্য তিনি জৌনপুরে একজন শাসক ছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম সার্কি, তাকে চিঠি লিখে পাঠান যে এভাবে এই যে সোনারগাঁয়ের একজন শাসক আছে রাজা গণেশ, ইনি খুব অত্যাচারী রাজা, অনেক মুসলমানদের সুফি সাধকদের উনি হত্যা করেছেন। তো তার চিঠি পেয়ে ইব্রাহিম সার্কি রাজা গণেশের যে সোনারগাঁ দখল করেন। এরপর রাজা গণেশের সাথে তার চুক্তি হয়, তিনি নিজে ইসলাম ধর্ম গ্রহণ না করে তার একটা পুত্র ছিল, নাম হচ্ছে যদু, এনাকে ইসলাম ধর্ম গ্রহণ করায়। তার নাম হয় জালালউদ্দিন মোহাম্মদ শাহ।
তিনি তাকে তার রাজত্বে বসান। তারপরে যখন ইব্রাহিম শাহকে চলে যায়, তখন এই যে রাজা গণেশ তিনি আবার খুব নিরাপদ মনে করেন, তখন তিনি যে তার পুত্রকে হটিয়ে নিজে আবার ক্ষমতা দখল করেন। তো যাই হোক, তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন নাই, তার মৃত্যু হয়। তার মৃত্যু হলে জালালউদ্দিন মোহাম্মদ শাহ আবার ক্ষমতা দখল করে। জালালউদ্দিন মোহাম্মদ শাহ ইনি হচ্ছে গিয়ে হিন্দু ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তারপরে তার সময় যখন বংশধররা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এরপরে তাকে হটিয়ে যেই অভিজাত বংশ, তার মৃত্যুর পর তার বংশধরকে হটিয়ে নাসির নামে একজন জনৈক, যে ইলিয়াস শাহের যে বংশধর ছিল, এমন একজন ব্যক্তিকে নাসিরউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করিয়ে সিংহাসনে বসান। তাহলে ইনি হচ্ছে দ্বিতীয় ধারার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, তার পুত্র ছিল রুকনুদ্দিন বারবুক শাহ। তিনি অনেক সাহিত্যিক পৃষ্ঠপোষকতা করেন। তারপরে আমরা যদি দেখি পরবর্তীতে রুকনুদ্দিন বারবুক শাহের পরে অনেকটা ইলিয়াস শাহী বংশের পতন ঘটে। এই সময় হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন মাহমুদ শাহ না, আলাউদ্দিন হোসেন শাহ, তিনি হচ্ছে একজন আরবীয় ছিলেন। তো তিনি উজির ছিলেন, একজন হাবসি শাসকদের রাজত্বকালে উজির ছিলেন। তো তিনি পরবর্তীকালে হাবসি শাসনের পতন ঘটলে তিনি আলাউদ্দিন হোসেন শাহ নাম ধারণ করে সিংহাসনে বসেন। আমরা জানি আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের তার ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। এটার আরেকটা নাম বারদুয়ারি মসজিদ। তার পুত্র হচ্ছে নুসরাত শাহ, তিনি গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। যাই হোক, এ পর্যন্ত নুসরাত শাহ এই 1338 থেকে 1558 সাল পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। ঠিক আছে, এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।